রূপকথা বিছানা থেকে নেমে বলল, একটু পর আমি এমনি দিয়ে দিতাম। আপনি এভাবে ছিনতাইকারীর মতো হাত থেকে মোবাইলটা ছিনিয়ে না নিলেই পারতেন। উৎস বলল, পড়তে বসার আগে বিছানাটা ঠিক করো। কি হাল করেছ বিছানাটা? রূপকথা বিছানার দিকে তাকিয়ে দেখল পুরো বিছানা জুড়ে তার জিনিস, কিন্তু তার এখন বিছানা গুছাতে মন চাচ্ছে না। উৎসকে বলল, একজন সার্ভেন্টকে ডেকে দিচ্ছি, উনি এসে ঠিক করে দেবে। উৎস বলল, নিজের কাজ নিজের করতে শেখো, সব কিছু সার্ভেন্টকে দিয়ে করাতে হবে কেন? রূপকথা বলল, আমার কাজ করতে ভালো লাগে না। উৎস গম্ভীর মুখে বলল, 5 মিনিটের মধ্যে বিছানা গুছিয়ে সুন্দর মতো টেবিলে এসে পড়তে বসবে। রূপকথা আর কিছু বলল না, চুপচাপ বিছানাটা ঠিক করে সুন্দর মতো পড়তে বসলো। উৎস ল্যাপটপ আর কিছু ফাইল নিয়ে স্টাডি রুমে চলে গেল। উৎস স্টাডি রুমে বসে ফাইল দেখার মাঝে কিছুক্ষণ পরপর সিসিটিভিতে রূপকথাকে দেখছিল। দেখল পড়তে বসে মেয়েটা ভণ্ডামি করছে না, মন দিয়ে পড়ছে। যা দেখে উৎস খুশি হলো। উৎস চায় মেয়েটা নিজের পায়ে দাঁড়াক, মেয়েটার সব স্বপ্ন অচিরে পূরণ হোক। রাত 10টা উৎস রুমে আসলো। রূপকথা হোমওয়ার্ক করছিল। উৎসকে দেখে বলল, কলেজে নামক কি একটা কিন্ডারগার্টেন নিয়ে গিয়ে ভর্তি করিয়েছেন আমাকে। প্রতিদিন নাকি হোমওয়ার্ক থাকে, একদিন হোমওয়ার্ক না দেখালে নাকি কান ধরে দাঁড় করিয়ে রাখে। উৎস বলো, জানি, তাই তো বারবার বলছি ভালো মতো লেখাপড়া করো। রূপকথা বলল, আমার ফোনটা দিন। উৎস জিজ্ঞেস করলো, হোমওয়ার্ক শেষ হয়েছে? রূপকথা বলল, আর একটু আছে। উৎস বলল, শেষ করো। রূপকথা বলল, আরে দিয়ে দিন না, এমন করছেন কেন? উৎস বলল, এখন তোমার হাতে ফোন দিলে তুমি বাকি হোমওয়ার্কটুকু শেষ করতে পারবে না, তাই বলছি আগে পুরোটা শেষ করো। রূপকথা বলল, আমি শিওর আপনি টিচার হলে আপনার সব স্টুডেন্ট আদু ভাই হতো। উৎস কোনো উত্তর দিল না, বিছানা আচ্ছা হয়ে হেলান দিয়ে বসে মোবাইল টিপতে লাগলো। কিছুক্ষণ পর রূপকথা হোমওয়ার্ক শেষ করে উৎসর কাছে গিয়ে বলল, শেষ ফোন দিন এবার। উৎস বলল, সবগুলো শেষ করেছ? রূপকথা বলল, হ্যাঁ রে বাবা। উৎস গম্ভীর মুখে বলল, যেভাবেই হোক তোমার হাজবেন্ড হই তো, তুমি বাবা ডাকছো কেন? রূপকথা জিভ কাটে, আস্তে করে দু গালে দুটো থাপ্পড় মেরে বলল, ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কথায় কথায় বলে ফেলেছি, আল্লাহ মাফ করো। এরপর উৎসকে বলল, আপনি তো বেশি কথা বলে আমার মাথা আউল জাউল করে দেন। উৎস অবিশ্বাস্য ভঙ্গিতে জিজ্ঞেস করল, সিরিয়াসলি আমি বেশি কথা বলি? রূপকথা বলল, তা নয় তো কি। উৎস বিনা বাক্যে চুপচাপ রূপকথা ফোনটা তার হাতে দিয়ে দিল। রূপকথা ফোনটা নিয়ে মাত্র একটু আরাম করে বসছিল, এমন সময় নিচ থেকে একজন সার্ভেন্ট এসে তাদের ডিনার করতে ডাকলো। সার্ভেন্ট এসে ডেকে যেতে উৎস নিচে চলে গেল। কিছুক্ষণ পর রূপকথাও গেল। সবাই ডিনার করা শেষ। রূপকথা রুমে আসছিল, এমন সময় দেখলো আয়েশা বেগম চিন্তিত হয়ে মেইন ডোরের কাছে দাঁড়িয়ে আছে। রূপকথা গিয়ে জিজ্ঞেস করলো, ঘুমাবে না? আয়েশা বেগম বলল, উদয়টা সেই সন্ধ্যা থেকে এখনও বাসায় আসেনি, ও আসুক। রূপকথা বলল, চিন্তা করছেন কেন? উনি তো নাকি প্রায় সবসময় বাসার বাইরে থাকে, আবার মাঝে মধ্যে অনেক রাত করেও নাকি বাসায় আসে। আয়েশা বেগম কিছু বলল না। রূপকথা আর বেশি খাটালো না, রুমে চলে আসলো। রুমে এসে দেখে উৎস শুয়ে পড়েছে। রূপকথা জিজ্ঞেস করলো, আপনার ভাই এমন বেয়াদব কার মতো হয়েছে? উৎস জানালো, জানি না। রূপকথা আর কিছু না বলে ভেঙচি কেটে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে এসে নাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। রাত তখন 2টা ছুঁই ছুঁই। নিচ থেকে চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে উৎস ঘুম ভেঙে গেল। উৎস উঠে বিছানা থেকে নামতে নামতে রূপকথার ঘুম ভেঙে গেল। উৎসকে জিজ্ঞেস করল, এত চিৎকার চেঁচামেচি কে করছে? উৎস বলল, উদয়ের গলা মনে হচ্ছে, বুঝতে পারছি না, নিচে গিয়ে দেখে আসি। রূপকথা বলল, আমিও যাব। উৎস কিছু না বলে হাঁটা ধরল। রূপকথা উৎসর পিছন পিছন যেতে লাগলো। দুজন নিচে গিয়ে দেখে সেখানে উদয় ফারুক সাহেব, আয়েশা বেগম সহ সার্ভেন্টরা সবাই উপস্থিত। উৎস জিজ্ঞেস করলো, কি সমস্যা? এত চিৎকার চেঁচামেচি কিসের? উদয় ছাড়া বাকিদের কারো কোনো সারা শব্দ নেই। উদয় ঢুলতে ঢুলতে রূপকথা আর উৎসর সামনে এসে দাঁড়ালো। এরপর হাসতে হাসতে বলল, এই মাঝরাতে সবাই মিলে তোমাদের রোমান্সের ব্যাঘাত ঘটালো বলে
খুবই কি কষ্ট হচ্ছে। উদয়ের মুখ থেকে কিসের যেন বিশ্রী একটা গন্ধ আসছে। তার অবস্থা দেখে রূপকথা ভয়ে উৎসর ডান হাতে কনু ধরে দাঁড়ালো। উৎস গম্ভীর মুখে বলল, মুখ সামলে কথা বল। উদয় উৎসর কথা পাত্তা না দিয়ে রূপকথাকে জিজ্ঞেস করল, তোমার চিনি বাবা রাতে সুখ দিতে পারে? না দিতে পারলেও সমস্যা নেই, আমার কাছে আসতে পারো, আমি কিছু মনে করব না। উদয়ের কথা শুনে উপস্থিত সবাই গা গিনগিন করে উঠল। উৎসর আগে হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে নিল। উদয় এবার রূপকথাকে তাচ্ছিল্য সুরে বলল, তোমার মতো বাজাইরা রাস্তার লোভী মেয়েদের আমি খুব ভালো করে চিনি। তোমরা যার কাছে টাকা পাও তার সাথে বিছানায় চলে যাও, যেমন আমার ভাইকে বড়লোক পেয়ে তার কাঁধে চেপে বসেছ। রূপকথা আর সহ্য করতে পারল না, না চাইতেও হাত চালিয়ে দিল উদয়ের গালে। উৎসসহ উপস্থিত সবাই রূপকথার এমন কাজে অবাক হলো। রূপকথা নিজেও অবাক। উদয়ের গালে হাত দিয়ে গর্জে উঠে বলল, তোর এত বড় সাহস, তুই একটা রাস্তার নর্তক্য হয়ে আমার গায়ে হাত তুলছিস? উদয় অন্য গালে এবার উৎস থাপ্পড় মারল। টি শার্টের কলার ধরে বলল, আমার ওয়াইফের সম্পর্কে আর একটা বাজে কথা বলে মেরে তোর গায়ের চামড়া তুলে নিব আমি। উদয় বলল, 100 বার বলবো, 1000 বার বলবো, দেখি তুই কি করতে পারিস। তোর এত হ্যাডাম? রূপকথা এবার রাগে বাম পা থেকে স্পঞ্জের স্যান্ডেলটা খুলে উদয়কে বেধর পেটাতে লাগলো আর বলতে লাগলো, আমি নর্তকী আর তুই কি? তুই তো একটা কাপুরুষ। একটু আগেই না আমার জামাইয়ের পুরুষত্ব নিয়ে কথা বলছিলি? তোর পুরুষত্ব ঠিক আছে? বিয়ে আসরে একটা মেয়েকে ফেলে এসেছিস, আবার বড় বড় কথা বলছিস? লজ্জা করে না তোর? মানুষের বাচ্চা জানোয়ার কোথাকার। রূপকথার এই পাগলামি দেখে আয়েশা বেগম এগিয়ে আসলো। কান্না করতে করতে বলো, রূপকথা উদয়কে ছেড়ে দাও প্লিজ, ও নিজের মধ্যে নেই, প্লিজ ওকে ছেড়ে দাও, ও ব্যথা পাচ্ছে। উদয়কে মারতে মারতে এক পর্যায়ে রূপকথা চুল খুলে গেল, ঘেমে নিয়ে একাকার হয়ে গেল মেয়েটা। আয়েশা বেগমকে বলল, সরে যান আপনি, মনে করুন আমিও এখন নিজের মধ্যে নেই। আয়েশা বেগম উৎসকে বলল, উৎস রূপকথা থামাও বাবা, মেয়েটা পাগল হয়ে গেছে, এভাবে মারতে থাকলে তো আমার ছেলেটা মরে যাবে, প্লিজ ওকে থামাও। রূপকথা বলল, জুতার বাড়ি খেয়ে কেউ মরে না, আপনি শান্ত হন প্লিজ। এভাবে চলতে থাকলে পরিস্থিতি অন্যদিকে চলে যাবে। উৎস বুঝলো এবার রূপকথাকে থামানো উচিত, তাই রূপকথাকে টেনে উদয় থেকে দূরে নিয়ে আসলো। বলল, রূপকথা অনেক হয়েছে, শান্ত হয় এবার। রূপকথা হাঁপাচ্ছে, কথা বলতে পারছে না। উৎস সার্ভেন্টদের বলল, কেউ 1 গ্লাস পানি নিয়ে আসুন। একজন সার্ভেন্ট দ্রুত পানি নিয়ে আসতেই উৎস পানির গ্লাসটা হাতে নিয়ে রূপকথাকে পানিটুকে খাইয়ে দিল। উৎস বলল, প্লিজ শান্ত হও। রূপকথা এবারও কান্না করে দিল, বলল, উনি আমাকে সবার সামনে নর্তকী বলেছে, অথচ আপনারা কেউ কিছু বললেন না। উৎস বলল, আমাদের কাউকে কিছু বলার সুযোগ দিয়েছ? তার আগেই তো তুমি ঝাঁপিয়ে পড়েছ। রূপকথা কান্না কিছুতেই থামছে না, মেয়েটা কাঁদতেই আছে। অন্যদিকে উদয় রূপকথার হাতে জুতাবাড়ি খেয়ে মাথা ঘুরে পড়ে আছে। আয়েশা বেগম সার্ভেন্টের সাহায্যে উদয়কে তার রুমে নিয়ে গেল। ফারুক সাহেব রূপকথার পাশে এসে দাঁড়ালো, এরপর তার মাথায় হাত বুলিয়ে বলল, উদয় হয়ে আমি সরি বলছি মা, তুমি প্লিজ কান্না থামাও, এভাবে কান্না করলে পরে অসুস্থ হয়ে যাবে, তখন তোমার মা বাবাকে কী জবাব দেব আমরা। রূপকথা কান্না তাও থামছে না, তার কানে বারবার শুধু উদয়ের বলা কথাগুলো বাজছে। ফারুক সাহেব উৎসকে বলল, উৎস ওকে রুমে নিয়ে যাও। উৎস বলল, যাচ্ছি, আপনি গিয়ে শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। ফারুক সাহেব মাথা নাড়িয়ে রুমে চলে গেল। উৎস রূপকথাকে বলল, রুমে চলো। রূপকথা কান্না করতে করতে বলে, আমি এখানে আর থাকবো না, আমাকে আমার বাসায় দিয়ে আসুন। উৎস বলল, ঠিক আছে, সকালে দিয়ে আসবো, এখন রুমে চলো। রূপকথা বলল, না এখনই। উৎস বলল, মাথায় গ্যাস্ট্রিক উঠেছে, এই রাতের বেলা কোথায় দিয়ে আসবো? রূপকথা বলল, ও আচ্ছা, আমার মাথায় গ্যাস্ট্রিক উঠেছে। উৎস বলল, তা নয় তো কি? রূপকথা বলল, তাহলে আর কি, আমার মাথা তুলিটা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে গ্যাস বের করার ব্যবস্থা করুন। উৎস না চাইতো হেসে দিল, বলল, যা করার সব সকালে করব, এখন প্লিজ রুমে চলো। রূপকথা আর কিছু বলল না, উৎসর সঙ্গে রুমে চলে গেল। রুমে আসতে রূপকথা উৎসকে জড়িয়ে ধরে আবার কান্নায় ভেঙে পড়ল, বলল, উনি কিভাবে আমাকে নর্তকী বলতে পারল? হঠাৎ রূপকথা এভাবে জড়িয়ে ধরা উৎস থমকে গেল।
পরক্ষণে আবার নিজেকে স্বাভাবিক করে এক হাত দিয়ে রূপকথাকে জড়িয়ে ধরে অন্য হাত রূপকথার মাথা বুলিয়ে দিয়ে বলল, বাদ দাও, হুঁশে ছিল না। হুঁশ থাকলে এসব বলার সাহস জীবনে পেত না। রূপকথা উষুর বুক থেকে মাথা তুলে জিজ্ঞেস করছিল, উনি কি কিছু খেয়ে এসেছে? মুখ থেকে কেমন গন্ধ হচ্ছিল। উৎস বলল, বাড়ি গিয়েছিল তো, হয়তো উল্টাপাল্টা কিছু খেয়ে নিয়েছে। ওর কথা বাদ দাও। রূপকথা আর কিছু বলল না। এভাবে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর উৎস রূপকথাকে ছেড়ে বলল, অনেক রাত হয়েছে, এসো ঘুমিয়ে পড়ো, সকালে উঠতে হবে, তোমার ক্লাস আছে, আমারও অফিস আছে। রূপকথা আর কিছু না বলে বিছানা এক সাইডে গিয়ে শুয়ে পড়ল। উৎস লাইট নিভিয়ে শুয়ে পড়ল। শোয়ার সঙ্গে সঙ্গে রূপকথা চোখে ঘুম আসলো। উৎস লক্ষ্য করে দেখল রূপকথা ঘুমের মধ্যে কিছুক্ষণ পরপর বড় বড় নিঃশ্বাস নিয়ে কেঁপে কেঁপে উঠছে। কিছুক্ষণ পর উৎস ঘুমিয়ে পড়ল।